তিউনিশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে নকআউট পর্বে এগিয়ে গেল জাপান। 2 বিশ্বকাপ পর প্রথম রাউন্ড পার করল জার্মানি। সুইডেনকে 5-1 উড়িয়ে দিল নেদারল্যান্ডস। মালয়েশিয়া সফরে দুপুরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী। দুটি সমঝোতা ছাড়াও শ্রমবাজারে নজর। কুয়ালালামপুর থেকে যাবেন চীনে, গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। এআই ক্যামেরায় ট্রাফিক সিগন্যালে শৃঙ্খলা ফিরলেও সড়ক জুড়ে বিশৃঙ্খলা, লেন না মানা, উল্টো চলাচলে ভোগান্তি। চালকদের প্রশিক্ষণের পরামর্শ, সমন্বিত উদ্যোগ চায় ডিএমপি। ব্যাংক খাতে তারল্য 3,77,000 কোটি টাকার বেশি, 25,000 কোটির স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। ঋণ নিতে বেসরকারি খাত আগ্রহ না দেখালে প্রবৃদ্ধি হোঁচট খাওয়ার শঙ্কা। এবং পরিচিত জনদের লালসার শিকার হচ্ছে ছোট শিশুরাও। বছরের প্রথম 5 মাসে ধর্ষণের শিকার 166 জন। আলোচিত না হলে দ্রুত ধরা পড়ে না আসামি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। মালয়েশিয়া দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সেখান থেকে যাবেন চীন। দুপুর 2টার পর দেশ ছাড়বেন সরকার প্রধান। কুয়ালালামপুরে দুটি সমঝোতা সহ শ্রমবাজার নিয়ে হবে আলোচনা। 22 জুন মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। আলোচনায় জনশক্তি রফতানি ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের পাশাপাশি একটি সমঝোতা স্মারক সহ সইয়ের সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়া থেকে চীন সফর শুরু করবেন প্রধানমন্ত্রী। 25 জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং 26 জুন রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান ও বেইজিংয়ে 2টি ধাপে 2টি চুক্তি এবং 13টি সমঝোতা স্মারক সহ 17টি সম্মতিপত্র সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দালিয়ানে 23 জুন গ্লোবাল ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাব তার কাছে। সালেহিন, আমরা কুয়ালালামপুরে আছি মালয়েশিয়ার, যেখানে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার প্রথম বিদেশ সফর যেটি রয়েছে সেটি মালয়েশিয়াতে তিনি আসতে যাচ্ছেন। আজকে বাংলাদেশ সময় বিকেল দুপুর 2:45 আসলে মূলত তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়া আসবেন এবং তার এই 2 দিনের সফর কিন্তু এই মালয়েশিয়ায় রয়েছে, যেখানে বেশ কিছু বিষয়ে তিনি এখানে কার্যক্রম পরিচালনা করবেন। অর্থাৎ এখানে তার যে সরকার রয়েছে মালয়েশিয়া সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তিনি বৈঠক করবেন। এখানে যে বাংলাদেশের প্রবাসী যারা রয়েছেন, প্রবাসীদের সমস্যা, একই সঙ্গে যে এখানকার যে অবৈধ প্রবাসী যারা রয়েছেন তাদেরকে আসলে কীভাবে বৈধ প্রক্রিয়া আনা যায় সেসব বিষয় নিয়ে কিন্তু তিনি হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সেই বৈঠকগুলি করবেন। একই সঙ্গে একটি সমঝোতা স্মারকও সই হওয়ার কথা রয়েছে। এখানে যেটুকু আমরা জানতে পেরেছি এই যে প্রধানমন্ত্রী আজকে আসার পরে আর আজকে রাতে যদি আসে সেখানে খুব বেশি সরকারি যে কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো এখানে নেই। তারপরেও আগামীকাল এখানে কিন্তু বেশ কয়েকটি কর্মসূচি তার পালন নেওয়ার কথা রয়েছে। আজকে যখন তিনি এই কুয়ালালামপুরে আসবেন, অর্থাৎ মালয়েশিয়া আসবেন, মালয়েশিয়া আসার পরে তাকে এখানে এয়ারপোর্টে একজন মন্ত্রী থাকবেন এবং মালয়েশিয়া যারা সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা তাকে সংবর্ধনা জানাবেন এই বিমানবন্দরে, কুয়ালালামপুর বিমানবন্দরে। এবং সেখান থেকে তিনি সাংগ্রিলা হোটেল যেখানে তিনি থাকছেন, তারা যে বাস যেখানে তিনি উঠবেন 2 দিন থাকবেন এখানে, সেখানে তিনি যাবেন এবং সেখানে আসলে মূলত এই যে প্রবাসী যে বাংলাদেশি যারা রয়েছেন সেই হোটেলেই একটি সুধী সমাবেশ বা এখানে একটি তাদের সাথে একটা মিলনমেলা একটা হতে পারে বলে বলছেন এখানকার যারা দায়িত্বশীল যারা রয়েছেন, প্রবাসী যারা রয়েছেন তারা বলছেন তাদের সঙ্গে এখানে মূলত তার একটি রাতে এখানকার সময় হয়তো রাত 12টার বেশি সময় পর তিনি যখন এখানে আসবেন সাংগ্রিলা হোটেলে, সেখানে তখন একটা মিটিং হতে পারে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছে। এছাড়া প্রধানমন্ত্রী এই সফরে মূলত জ্বালানি ইস্যুতে কথা হতে পারে, দুই দেশের বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটি আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। সেসব বিষয়ে তো অবশ্যই কথা হবে। এছাড়া প্রবাসী বাংলাদেশ যেমন এখানে
আছেন এখানে কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু এখানে আসছেন পড়াশোনার জন্য, তাদের বিষয় আরও কত সহজ করা যায় সেসব বিষয় কিন্তু এই সফরে বেশ গুরুত্ব পাবে। এই প্রধানমন্ত্রীর সফরে সব মিলিয়ে বলা যায় যে প্রধানমন্ত্রী যে দুদিনের সফর আসলে মালয়েশিয়া হতে যাচ্ছে সেটি কিন্তু খুব গুরুত্ব বহন করছে মালয়েশিয়া সরকারের জন্য, যেমন তেমনি বাংলাদেশ সরকারের জন্য ঠিক তেমনটি। কারণ অনেকদিন যাবৎ কিন্তু যে প্রবাসের যে শ্রম বাজার সেটি কিন্তু বন্ধ ছিল এবং সেটিকে কীভাবে খোলা যায় সেই বিষয়ে কিন্তু বেশ উদ্যোগ নেবেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটি কিন্তু আশা করছেন প্রবাসীরা। একই সঙ্গে সরকারের পক্ষ থেকেও বেশ একটি আলোচনা কিন্তু চলছে। সব মিলিয়ে এখানকার প্রবাসীদের সাথে আমরা কথা বলেছেন, তারা খুব উজ্জীবিত যে প্রধানমন্ত্রী মালয়েশিয়া আসছেন। যারা এখানে থাকছেন বৈধ অবৈধ যারাই আছেন না কেন সবার মধ্যে একটা আশার সঞ্চার জাগ্রত হচ্ছে যে হয়তো প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী হয়তো কিছু বার্তা তিনি আসলে মালয়েশিয়া নিয়ে আসছেন এবং সরকারের সাথে সেই আলোচনার মাধ্যমে সেই সমস্যাগুলি তিনি তুলে ধরবেন এবং সমস্যার সমাধানের জন্য পদক্ষেপগুলি নেবেন। আজকে কিন্তু দুপুর 2:45 ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তিনি প্রধানমন্ত্রী রওনা করবেন মালয়েশিয়ার উদ্দেশ্যে। দুদিন মালয়েশিয়া থাকার পর তিনি কিন্তু 3 দিন চায়না যাবেন, এখান থেকে কানেক্টিং ফ্লাইটে তিনি চায়না চলে যাবেন আগামীকাল বিকেলের পর। তো সেটা কিন্তু রয়েছে তার কর্মসূচির মধ্যে। তো এই ছিল আমার কাছে মালয়েশিয়া থেকে প্রধানমন্ত্রী যে আজকে সফর রয়েছে, দুদিনের সফর মালয়েশিয়ায়, তার সব শেষ খবর। আহমেদ সালেহীন মালয়েশিয়া থেকে। এআই প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যালে শৃঙ্খলা ফিরলেও সড়ক জুড়ে তা এখনও রয়ে গেছে অধরা। লেন না মানা, উল্টো পথে চলাচল ভোগাচ্ছে রাজধানীর সড়কগুলোকে। বিশেষজ্ঞরা মনে করেন গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর বিকল্প নেই, প্রশিক্ষিত করতে হবে চালকদেরও। ডিএমপি ট্রাফিক বিভাগের মতে সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনা নিশ্চিতে প্রয়োজন সব মহলের সমন্বিত উদ্যোগ। মেহেদী হাসান ও জাকারিয়া জয়ের ক্যামেরায় ওয়ালিউল সাকিবের বিশেষ প্রতিবেদন। এআই ক্যামেরায় পাল্টেছে রাজধানীর বেশ কিছু সিগন্যালের দৃশ্য। তবে এই দৃশ্যটাই পাল্টে যায় সিগন্যালের আগে পরে। প্রায় সব সড়কেই যেন চলছে নিয়ম ভাঙার মহাযজ্ঞ। সিগন্যাল কেন্দ্রিক শাসন হচ্ছে যানবাহন, আগের চাইতে অনেক সচেতন চালকরা। তবে সড়ক জুড়ে এখনো থামেনি বেপরোয়া চলাচল। প্রশ্ন হচ্ছে সড়কের এই বিশৃঙ্খলা আর অনিয়মের প্রতিযোগিতা থামাবে কে? লেন না মেনে যখন তখন লেন পরিবর্তন ঢাকার সড়কের সাধারণ ঘটনা। গণপরিবহনের যত্রতত্র যাত্রী ওঠানামার ভোগান্তি দূর করা যায়নি এত বছরেও। কয়েকটি বাস পাশাপাশি দাঁড়িয়ে সড়কের 60 থেকে 70% বন্ধ করে যানজট তৈরি করতে দেখা যায় হরহামেশা। সিগন্যাল এড়িয়ে উল্টো পথে গাড়ি চলে অহরহ। এআই বেসড ক্যামেরাগুলোকে ছড়িয়ে দিতে হবে যেন পুরো সড়ক ব্যবস্থাটাই মনিটরিংয়ের আওতায় থাকে। সাধারণ জনগণ সচেতন হবে, ড্রাইভার সচেতন হবে, প্রশাসন সচেতন হবে, ঘুষ বাণিজ্য থাকবে না, তাহলে সড়ক শৃঙ্খলা ফিরে আসবে। বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহনকে সুশৃঙ্খল করতে পারলে সড়কে শৃঙ্খলা ফেরানো সহজ হবে। পাশাপাশি চালকদের দক্ষ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই চালকরা সড়কের কোনো ব্যাকরণ জানে না, তো সেক্ষেত্রে তো বিশৃঙ্খলা তৈরি হবে এবং এই বিশৃঙ্খলার পিছনে বিআরটিএ অনেকাংশে দায়ী এবং মালিকরাও অনেকটা দায়ী। কেননা তারা যেভাবে ট্রিপ বেসিসে গণপরিবহন ছেড়ে দিচ্ছে, সে সড়কে নেমে বেপরোয়া হবে, এটা অস্বাভাবিক কিছু না। বিআরটির যে পদ্ধতিগুলি আছে, যেভাবে ফিটনেস দিচ্ছে, যেভাবে লাইসেন্স দিচ্ছে, এখানে বড় একটা সংস্কার দরকার। এই সংস্কার ছাড়া সড়কে ডিসিপ্লিন আসবে না। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে জনগণ সচেতন না হলে কেবল আইন প্রয়োগ আর শাস্তিতে কাজ হবে না। লেন মেনে গাড়ি চালাতে হয়, অথবা একটা লেন কিন্তু দেখবেন সড়কের যে চিহ্নগুলো আছে প্রত্যেকটা চিহ্ন কিন্তু চিহ্নের তার নিজস্ব একটা ভাষা আছে। সারা বিশ্ব যেভাবে সড়কের রোড সাইন চিনে সড়ক বুঝে গাড়ি চালায়, সেভাবে কিন্তু আপনাকে শিখতে হবে। সারা বিশ্বে কিন্তু ড্রাইভিং লাইসেন্স একটু কঠিন জিনিস, আপনাকে এত সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না। তো আমার কাছে মনে হয় যে সংশ্লিষ্ট অথরিটি যারা আছে তারা নিশ্চয়ই ভাববেন এটাকে আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে, আরও বেশি পেশাদারিত্বের সঙ্গে দেওয়া যায় কিনা। বিশেষজ্ঞরা বলছেন যানবাহনের শৃঙ্খলা ফেরাতে সড়ক ব্যবস্থাপনায় আনতে হবে গুণগত পরিবর্তন। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। অবশেষে বিশ্বকাপের প্রথম রাউন্ড বাধা পেরোল জার্মানি। ড্যানিস ওন্দাভের জোড়া গোলে 2 বিশ্বকাপ পর দ্বিতীয় পর্বে উঠল জার্মানরা। আইভরি কোস্টের বিপক্ষে জয় তুলে নেয় খুশি জার্মান সমর্থকরা। দ্বিতীয় ম্যাচেও অসাধারণ ফুটবল নৈপুণ্য দেখিয়ে আইভরি কোস্টের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে জার্মানি। তাই টরেন্টোতে জয়ের শেষ সুবাস ছড়িয়ে পড়েছে গোটা জার্মানি জুড়ে। যদিও কাজটি অতটা সহজ ছিল না আইভরি কোস্টের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া। 2024 সালের আফ্রিকান নেশনস কাপ জয়ী দলটি শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে 30 মিনিটের মাথায়
দলটির অধিনায়ক ফ্রাঙ্কো কেসি গোল আদায় করে নেয়, আর তাতেই জার্মান শিবিরে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামা ডেনিস উন্দাবের গোলে সমতা ফিরে আসলে জার্মান শিবিরে স্বস্তি ফিরে আসে। এরপর খেলা প্রায় শেষের দিকে 90 মিনিটের মাথায় আইভরি কোস্টের কফিনে শেষ ব্রেকটি ঠুকে দেয় সেই বদলি খেলোয়াড় ডেনিস উন্দাব। উল্লাসে মেতে ওঠে জার্মান ফুটবল দলের সমর্থকরা। প্রথম থেকে খুবই হাড্ডাহাড্ডি একটা লড়াই ছিল, তবে কিছু পরিবর্তন আনার পর ম্যাচটা আমাদের দিকে চলে আসে। এটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ ছিল। আমি প্রথমে ভাবিনি জার্মানি পারবে, শেষ পর্যন্ত জিতেছে জার্মানি। 10 ঘন্টা আগে থেকে আমরা বসে স্টেডিয়ামে ম্যাচটির অপেক্ষায় ছিলাম। কঠিন একটা ম্যাচ ছিল, আমরা আশা ছাড়িনি, শেষ পর্যন্ত জিতে ফিরেছি। জার্মান ফুটবল সমর্থকদের আশা শুধু গ্রুপ পর্যায়ে নয় কিংবা দ্বিতীয় রাউন্ডে নয়, সবগুলো ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে পঞ্চমবারের মতো বিশ্বকাপ গড়ে তুলবে। সে আশায় জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। আমরা বিশ্বকাপের আরও একটি খবর আমাদের কাছে রয়েছে, সেটি জানাবো। ইন্দোনেশিয়ার বিপক্ষে 4-0 গোলে জয় পেয়েছে জাপান। ম্যাচের শুরু থেকেই এশিয়ান ফুটবলের পরাশক্তি দাপট দেখায় মাঠে। এটি ছিল বিশ্বকাপের 1000তম ম্যাচ। ম্যাচের 4 মিনিটেই দলকে এগিয়ে দেন দাইচি কামাদা। 31 মিনিটে দ্বিতীয় গোল করেন আয়াসে, 3 নম্বর গোল করেন জুনিয়া, 4 নম্বর গোলও আসে ওয়েদার পা থেকে। কখনো বাবা মাকে নিঃস্ব করে কেড়ে নিচ্ছে আদরের সন্তানের প্রাণ, আবার কখনো পরিচিত জনদের বিকৃত লালসার শিকার হচ্ছে ছোট্ট সোনামণি। পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম 5 মাসেই ধর্ষণের শিকার হয়েছে 166 জন কন্যা শিশু। প্রতিদিনের গড় 3 জন শিশু। বিশ্লেষকদের মতে আলোচিত না হলে দ্রুত অভিযুক্তরা আটক হয় না। শিশু অধিকার কর্মীরা বলছেন প্রতিরোধে বছর জুড়ে জোরালো কার্যক্রম চালানো খুবই জরুরি। খেলায় মগ্ন ছোট্ট শৈশব, এমন দৃশ্যই তো হওয়ার কথা ছিল নিরাপদ ও নিশ্চিন্তে বেড়ে ওঠার প্রতীক। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। যে পথে হেঁটে যায় শিশুরা, যে ঘরে ফিরে তারা সবচেয়ে বেশি নিরাপত্তা খুঁজে, সেই পথ আর সেই ঘরেই অনেক সময় হয়ে উঠছে ভয় ও নির্যাতনের জায়গা। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও শিশু নির্যাতন, সহিংসতা কিংবা যৌন নির্যাতনের ঘটনা ঘটছে। মহিলা পরিষদের প্রতিবেদন বলছে চলতি বছরের প্রথম 5 মাসে মোট 250 জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে 166 কন্যা শিশু। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে 31 শিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 12 শিশুকে। একই সময়ে ধর্ষণ চেষ্টার শিকার 43 শিশু। বিভিন্ন কারণে হত্যার শিকারদের মধ্যে রয়েছে 63 শিশু। শিশু ধর্ষণের ঘটনা যে হারে বাড়ছে, এটা তো উদ্বেগজনক বললেও কম বলা হবে। যতদিন পর্যন্ত আমরা সকল শিশুদের জন্য নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে না পারি, এই দায়িত্বটা আমি বলবো অভিভাবক এবং পরিবারের। অনাচার করার আগে 5 বার যদি আমার মনে ভয়টা কাজ করে, আমারও তো ঘটনা, আমারও তো পরিণতি ওইটার মতো হতে পারে, তখন কিন্তু এটা কমে আসবে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসে 152টি ঘটনায় 47টি মামলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন শুধু আলোচিত নয়, প্রতিটি নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2500 জন বিচারক সারা বাংলাদেশে 45 লক্ষ মামলা বিচার করছে। সরকার যতদিন পর্যন্ত প্রশাসনিক এবং লজিস্টিক সাপোর্ট না দিবে এবং জনগণের কাছে এই মামলাগুলো নিয়ে দায়বদ্ধ না হবে,
ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সুরাহা হবে না। বিশেষজ্ঞরা বলছেন অধিকাংশ ক্ষেত্রে অপরাধী পরিচিত মানুষ, আত্মীয়, প্রতিবেশী কিংবা বিশ্বস্ত কোনো ব্যক্তি। তাই শুধু আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি নয়, প্রয়োজন পরিবার ও সমাজের সচেতনতা। কোন একটা শিশু সন্তান সে যখন কাউকে টিচ করে বড় হচ্ছে, তাহলে কিন্তু সে ভবিষ্যতে প্রুভেবল অফেন্ডার সে হয়ে যাবে। এজন্যই ছোটবেলা থেকে তাকে এইভাবে নার্চারিং করতে হবে। পুলিশের যে সাইকোলজি, এটা তো আমাদের কিন্তু কাজ করতে হবে। শিশু অধিকার কর্মীরা বলছেন বিচার কখনোই প্রতিরোধের বিকল্প নয়। পরিবার থেকে ছেলে শিশুকে নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মূল্যবোধ গড়ে তুলতে হবে। বিচার হয়তো একজন অপরাধীকে শাস্তি দিতে পারে, কিন্তু প্রতিরোধেই পারে একটি শিশুকে নির্যাতনের আগেই রক্ষা করতে। তাই বিশেষজ্ঞরা বলছেন স্কুল ভিত্তিক নিরাপত্তা শিক্ষা, গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে সচেতনতা, অভিভাবকদের প্রশিক্ষণ ও দ্রুত ঝুঁকি শনাক্তকরণ ব্যবস্থা জরুরি। রিমো সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। 8 দিন ধরে কুড়িগ্রামের 2 সীমান্তে অবস্থান করছে বিএসএফের পুশিন চেষ্টার শিকার 5 জন যুবক। এর মধ্যে রৌমারীর গয়চাপাড়া সীমান্তে 2 জন ও বন্দুরচর সীমান্তে রয়েছে 3 জন। বৃষ্টি ও রোদের মধ্যে প্লাস্টিকের ছাউনির নিচে থাকতে হচ্ছে তাদের। প্রয়োজনীয় খাবার, গোসল ছাড়াই অনিশ্চয়তায় কাটছে তাদের দিন। বিএসএফের পুশিন ঠেকাতে জেলার 278 কিলোমিটার সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি ও গ্রামবাসী। এছাড়া শনিবার চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত 20 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হলেও সীমান্তে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। এলাকায় অপরিচিত লোকজন দেখলে খবর দেওয়ার জন্য গ্রামে মাইকিং ও মসজিদের মুসল্লিদের সচেতন করছে বিজিবি। নতুন বোয়িং উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে অন্তত 5 বছর সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময়ের মধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এদিকে 2028 সালের আগে ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালুর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান। রোববার রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা শীর্ষক কর্মশালায় কথা বলেন তারা। আমরা সামনের বছরে অক্টোবরে আইকা অডিটটা শেষ করবো, তারপরই আমরা চেষ্টা করব এফএর যে অডিটটা আছে সেটা শেষ করার জন্য, এবং আমার বিশ্বাস সেই অডিটের মাধ্যমে আমরা আমাদের ক্যাটাগরিটা আমরা করতে পারবো। লিজ নেওয়ার প্ল্যান আছে আমাদের, কারণ আমাদের ওইটা পেতেও তো আমাদের সময় লাগবে। সে 5 বছরের মতন একটা টাইম পিরিয়ড আছে, সেই 5 বছরটা কাভার দেওয়ার জন্য আমরা লিজে যাব। এবারে প্ল্যানিং চলছে, এখনো কোনো ফাইনাল ডিসিশন আসে না। লালমনিরহাটে উজানের ঢলে পানি বেড়েছে তিস্তায়, তবে এখনও বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। গতকাল থেকেই পানি বাড়তে থাকায় ডুবে যেতে শুরু করেছে তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চল। তবে মৌসুমি ফসল না থাকায় কৃষকদের তেমন ক্ষয়ক্ষতির শঙ্কা নেই। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের ঢল আর বৃষ্টিতে আগামী 24 ঘন্টা উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে স্বল্প মাত্রার বন্যা দেখা দিতে পারে। সময় সংবাদ। আবারও তিস্তার পানি বৃদ্ধির খবর জানাবো। তিস্তার পানি বাড়ায় রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বিস্তারিত জানবো, সেখানে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাব তার কাছে। জীবন, উজানের পাহাড়ি ঢলে আবারও বাড়তে শুরু করেছে তিস্তার পানি, এবং এই তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু তিস্তার একটি সেতু রক্ষা বাঁধ রয়েছে। বিশেষ করে তিস্তা দ্বিতীয় যে সেতুটি রয়েছে সেটির যে রক্ষা বাঁধ রয়েছে সেই বাঁধটিতে কিন্তু আবারও ভাঙন শুরু হয়েছে, এবং ইতিমধ্যে গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় 30 মিটার কিন্তু বাঁধের ভেঙে গেছে। এবং আমরা যেটি দেখছি রংপুরের এই মহিপুরের যে বাঁধটি রয়েছে এটি কিন্তু মূলত রংপুর লালমনিরহাটের যে সড়কটি রয়েছে সেই সড়কটি রক্ষা করার জন্য কিন্তু এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি যে ব্রিজটি রয়েছে দ্বিতীয় তিস্তা সেতু, সেই সেতু রক্ষার জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। তবে এরই মধ্যে কিন্তু 900 মিটার বাঁধের প্রায় কিন্তু 150 মিটার বাঁধ ভেঙে গেছে, যেটি আসলে গত বছর থেকে ভাঙন শুরু হয়েছিল। গত বছর 100 মিটারের বেশি ভেঙে গিয়েছিল, এবং গতকালকে থেকে পানি বৃদ্ধি পাওয়ায় এই তিস্তাতে আমরা যেটি দেখেছি তিস্তার ব্যারেজ পয়েন্টে 44টি জলকপাট কিন্তু খুলে দেওয়া হয়েছে পানি বৃদ্ধি পাওয়ায়। সে কারণে কিন্তু তিস্তার পানির যে তোর, সেই তোর কিন্তু বেড়েছে, এবং এই বাঁধের 30 মিটার এলাকা ভেঙে গেছে। এবং এই ভেঙে যাওয়ার কারণেই কিন্তু বাঁধের পাশেই যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে 1200টি
পরিবার কিন্তু হুমকির মুখে রয়েছে। যে কোনো মুহূর্তে সেই পরিবারগুলো পানি ঢুকে যেতে পারে, সেই এলাকাগুলো আরও ভাঙন ধরতে পারে। সে কারণে কিন্তু আরও হুমকি বাড়ছে। এবং এই বাঁধটি তৈরি করেছিল এলজিইডি, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে যেহেতু এখন তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে, বেশি করে পানি বৃদ্ধি পাওয়ার কারণে আসলে এই মুহূর্তে আসলে এটির কাজ করা সম্ভব নয় বলে তারা জানিয়েছেন। এবং গত বছর কিন্তু তারা বাঁশের একটি গ্রোয়েন নির্মাণ করেছিলেন এই বাঁধটি রক্ষা করবার জন্য, সেটিও কিন্তু পানিতে তলিয়ে গেছে। যে কারণে এবারের যে ভাঙন সেটি আরো তীব্রতরভাবে শুরু হয়েছে। এবং এই এলাকার যারা স্থানীয় রয়েছেন তারা বলছেন এই বাঁধটি যদি অতি দ্রুত মেরামত করা না হয়, বাঁধের ভাঙন যদি রোধ করা না হয়, তাহলে এই তিস্তা সেতু যেমন হুমকির মুখে থাকবে, রংপুর লালমনিরহাটের আঞ্চলিক সড়কটি যেমন হুমকির মুখে থাকবে, পাশাপাশি স্থানীয় যে বাড়িঘর রয়েছে সেইগুলো কিন্তু হুমকির মুখে রয়েছে। এবং বলে রাখি যে এই এলাকাতেই কিন্তু আসলে তিস্তার পানি বাড়লেই কিন্তু ভাঙন শুরু হয়, ফসল ক্ষেত সবকিছু কিন্তু আসলে ডুবে যায়। এই ডুবন্ত ফসল থেকে রক্ষা এবং আমরা যেটি দেখছি যে ভাঙন থেকে রক্ষায় এখন পর্যন্ত কোনো পর্যাপ্ত কাজ আমরা এখন পর্যন্ত দেখিনি, মেরামতের কাজ এখনো শুরু হয়নি। যদিও এলজিইডি বলছে পানি কমলেই তারা আসলে এই বাঁধটি মেরামতের জন্য কাজ শুরু করবে। তো সব মিলে এই ছিল রংপুরের তিস্তার পাড় থেকে সব শেষ। দেখছেন সময় সংবাদ। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী ধাপের আলোচনা আজ। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, জেনেভায় পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান 60 দিনের যুদ্ধবিরতির সময় প্রণালী থেকে টোল নেওয়া হবে না। ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করলেও জলপথটি সচল রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির প্রথম শর্ত ভেঙে লেবাননে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। দখলদারদের হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 32 জন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তিউনিশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে নকআউট পর্বে এগিয়ে গেল জাপান। 2 বিশ্বকাপ পর প্রথম রাউন্ড পার করল জার্মানি। সুইডেনকে 5-1 উড়িয়ে দিল নেদারল্যান্ডস। মালয়েশিয়া সফরে দুপুরে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী। 2টি সমঝোতা ছাড়াও শ্রমবাজারে নজর। কুয়ালালামপুর থেকেই যাবেন চীনে, গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। এবং এআই ক্যামেরায় ট্রাফিক সিগন্যালে শৃঙ্খলা ফিরলেও সড়ক জুড়ে উধাও নিয়ম, লেন না মানা, উল্টো চলাচলে ভোগান্তি। চালকদের প্রশিক্ষণের পরামর্শ, সমন্বিত উদ্যোগ চায় ডিএমপি। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।